আমরা তাহলে এনএমআর পড়তেছিলাম। আহ কথা শুনতে তো আজকে কোনো সমস্যা নাই নাকি, শোনাতে যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে জি ফাইন। ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কখন একটা নিউক্লিয়াসকে আমরা রেজোনেন্সে নিয়ে আসতে পারি, তাই তো? এই জিনিসটা আমরা দেখছিলাম, এবং পপুলেশন ডেনসিটি দেখছিলাম, যে পপুলেশন ডেনসিটি যদি বেশি হয়, মানে লোয়ার এনার্জি লেভেলে যদি বেশি হয় তাহলে একরকম হয়, আর যদি হায়ার এনার্জি লেভেলে বেশি হয় তাহলে এটা বিভিন্ন ধরনের প্রপার্টিস আমরা দেখছিলাম যে কি কি হয়, তাই না? এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করছিলাম। তাহলে এনএমআর এ আমরা গতদিন যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি আলোচনা করছিলাম যে তো কোনো একটা, এটা হচ্ছে আমার হচ্ছে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াস যদি রোটেট করে তাহলে কি হবে? যদি এটা যদি রোটেট করে তাহলে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী, যেহেতু এটা একটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাহলে উপরের দিকে থাকবে নর্থ পোল আর নিচের দিকে থাকবে আমার সাউথ পোল। এবং ও কি করবে, আমার এখানে যদি ম্যাগনেট থাকে, কি থাকে এখানে যদি ম্যাগনেট থাকে, একটা হচ্ছে নর্থ পোলের ম্যাগনেট আর একটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে, এই দুইটা মিলে একটা ম্যাগনেট। এই ম্যাগনেট যদি থাকে তাহলে কি হবে, নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে আমি একটা নিউক্লিয়াসকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার ফলে কি হবে, ওই নিউক্লিয়াসটা রোটেট করতে থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে থাকবে, যেটাকে আমরা বলি প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, তাই না? প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে সে যে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবে রোটেট করতেছে, এই রোটেটের ফ্রিকোয়েন্সি তুমি বাইরে থেকে যখন রেডিয়েশন দিবা সেটাকে আমরা বলি রেডিও ওয়েভ। কি ওয়েভ বলে সেটাকে? রেডিও ওয়েভ। আমরা বাইরে থেকে যেই রেডিয়েশন দেই এটাকে আমরা বলি রেডিও ফ্রিকোয়েন্সি। এনএমআর এ যে ফ্রিকোয়েন্সি, যে ওয়েভটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে? কি ওয়েভ? রেডিও ওয়েভ। তাহলে এনএমআর এই যে বাইরে যে আমি রেডিও ওয়েভ দিচ্ছি, তাহলে ওই নিউক্লিয়াসটা যেই ফ্রিকোয়েন্সিতে প্রিসিশন করতেছে, যেই যেই ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে, ওই ফ্রিকোয়েন্সির সাথে যে রেডিও ফ্রিকোয়েন্সি আমি দিচ্ছি ওইটা যখনই ম্যাচ করবে তখনই সে এগেনস্ট দা ম্যাগনেটিক ফিল্ডে চলে যাবে এবং সে রেজোনেন্সে আসবে এবং অ্যাবজর্পশন ফেনোমেনন দেখাবে। তাহলে এটা আমরা পড়ছিলাম যে কখন অ্যাবজর্পশন হয়। এখন আসো, বিষয়টা আমরা যখন আরেকটা বিষয় আলোচনা করছি যে নিউক্লিয়াসকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তখন নিউক্লিয়াস দুইটা স্টেপে ভাগ হয়ে যায়, দুইটা পার্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল, একটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, মানে যেটাকে আমরা বলতেছি আলফা স্টেট, আর একটাকে বলতেছি বিটা স্টেট, তাই তো? তাহলে আমরা জানি যে একটা নিউক্লিয়াসকে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তখন সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আলফা স্টেট, একটা হচ্ছে বিটা স্টেট, মানে একাধিক ভাগ হতে পারে, তবে যেটা লোয়ার এনার্জি লেভেলে যারা যারা থাকবে ওদেরকে আমরা বলবো আলফা স্টেট, আর যারা হায়ার এনার্জি লেভেলে যারা থাকবে ওদেরকে আমরা বলবো বিটা স্টেট। তাহলে আমরা ধরে নেই যে আমাদের দুইটা স্টেট আছে, একটা হচ্ছে আলফা স্টেট আর একটা হচ্ছে বিটা স্টেট, একটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেলের স্টেট, একটা হচ্ছে হায়ার এনার্জি লেভেলের স্টেট। তো এই লোয়ার এনার্জি লেভেলে যদি মনে করো সাপোজ এখন এখানে মনে করো চারটা আমি নিউক্লিয়াই দিলাম, যে লোয়ার এনার্জি লেভেলে চারটা নিউক্লিয়াই আছে। হায়ার এনার্জি লেভেলে যদি কম সংখ্যক নিউক্লিয়াই থাকে তাহলে আমাদের এখানে যেরকম অ্যাবজর্পশন ফেনোমিনন দেখবো বা যেরকম সিগন্যাল পাবো, আমি যদি লোয়ার থেকে হায়ারের দিকে যতগুলা অ্যাটমকে আমি পাঠাবো, মানে যারা এক্সাইটেড, মানে যারা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যত বেশি অ্যাটম থাকবে সিগন্যাল তত বেশি উইক হতে থাকবে। কি হতে থাকবে? সিগন্যালটা আমার তত বেশি উইক হতে থাকবে। ওকে, তাহলে এটাকে আমরা বলছিলাম যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা দেখছিলাম যে পপুলেশন অ্যাক্সেস, তাই তো? আর এবং আমরা এটা আরেকটা প্রসেস করছিলাম যে সিগন্যালকে আমরা কিভাবে সেন্সিটিভ করতে পারি বা সিগন্যালটাকে আমরা কিভাবে ভালো করতে পারি, তার একটা উপায় হচ্ছে ওদের মধ্যে যে এনার্জি গ্যাপ আছে ওই এনার্জি গ্যাপকে তুমি যদি ইনক্রিজ করতে পারো তাহলে লোয়ার এনার্জি লেভেলে বেশি সংখ্যক অ্যাটম থাকবে, হায়ার এনার্জি লেভেলে কম সংখ্যক অ্যাটম থাকবে। তার মানে তুমি এনার্জি গ্যাপ যত ইনক্রিজ করতে পারবা তোমার সিগন্যাল, এনএমআর সিগন্যাল তত বেশি ভালো হবে। তো এনার্জি গ্যাপ বা এনার্জি ডিফারেন্স আমি কিভাবে বাড়াবো, তার একটা প্রসেস হচ্ছে তুমি যদি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড ইউজ করো তাহলে ওই ম্যাগনেটটা ওই ম্যাগনেটটা কি করবে, তোমার নিউক্লিয়াসকে কি করবে, অনেক দুইটা স্টেটে ভাগ করবে। আমরা জানি তুমি যদি কম শক্তির ম্যাগনেট ইউজ করো তাহলেও সে দুইটা স্টেটে ভাগ করবে। তুমি যদি হায়ার এনার্জির এই কি বলে মানে হায়ার শক্তির ম্যাগনেট আমরা ইউজ করি তাহলেও সে দুইটা স্টেটে ভাগ করবে। কিন্তু কথা হচ্ছে যেটা যেটা কম শক্তিশালী চুম্বক সে তাকে যতটুকু দূরত্বে ভাগ করে দিবে, তুমি যদি বেশি শক্তিশালী চুম্বক ইউজ করো তাহলে ওই ওদের মধ্যে গ্যাপ কি হবে, এনার্জি গ্যাপ অনেক বেশি হবে। তার মানে আমি যত বেশি শক্তিশালী চুম্বক ইউজ করব আমার গ্রাউন্ড স্টেটে বা লোয়ার এনার্জি স্টেটে
অ্যাটম সংখ্যা বা নিউক্লিয়াসের সংখ্যা তত বেশি হবে, এবং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি হবে, মানে সিগন্যাল, আমি যেটা বলতেছি সিগন্যাল কি হবে, তত বেশি ইন্টেন্স হবে, বা তত, মানে এটাকে আমরা বলি হাই রেজোলিউশন সিগন্যাল, মানে সিগন্যালটা অনেক বেশি কি হবে, সুন্দর হবে। তাহলে আমি যদি তোমাদেরকে একটা চার্ট যদি দিই, চার্ট আমার আমার এখানে বই আছে, বইয়ে যদি আমি একটা চার্ট দিই, বইয়ে একটা চার্ট আছে যে একটা হচ্ছে, যদি তুমি যে চুম্বকটা ইউজ করতেছো এটা যদি 20 মেগাহার্টজের হয়, কিসের, 20 মেগাহার্টজ, ঠিক আছে, তাহলে 20 মেগাহার্টজ হলে যে তোমার গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেটে যে পার্থক্যটা থাকে, মানে এক্সেস কতগুলা পপুলেশন থাকে, তাহলে আমি যদি বলি এখানে বলো তো কয়টা এক্সেস পপুলেশন আছে, তার আনসার হচ্ছে এখানে দুইটা এক্সেস পপুলেশন আছে। তার মানে হচ্ছে দেখো এখানে আছে কয়টা, চারটা, উপরে আছে দুইটা, তার মানে চারটা থেকে দুইটা মাইনাস করে দিলে কয়টা থাকবে, দুইটা অতিরিক্ত থাকবে। তার মানে আমি কি দেবো এখানে, এখানে ম্যাগনেটিক ফিল্ড, আমি কি দেবো এখানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, আর এখানে আমি জাস্ট আমি কাউন্ট করবো যে এখানে কতগুলো এক্সেস অ্যাটম থাকবে, ঠিক আছে, এটা আমি একটা কাউন্ট করবো। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি যখন 20 মেগাহার্টজ দেবো, তখন আমি যদি এখান থেকে লিখি, বই থেকে লিখি, তাহলে তিনটা এক্সেস নিউক্লিয়াই থাকে সাপোজ। আর যদি তুমি যদি এটা বাড়াইতে বাড়াইতে যদি মনে করো 100-তে নিয়ে আসো, 100-তে যখন নিয়ে আসো, তখন ওদের মধ্যে যে পপুলেশন এক্সেসের যে গ্যাপ হয়, সেটা হয় 100-তে আনলে হয় 16। আমি এটা বই থেকে লিখতেছি, হ্যাঁ, আমি মুখস্থ কিছু লিখতেছি না, বই থেকে লিখতেছি। তাহলে সেটা হবে 16। আর যদি তুমি এটাকে যদি 600 করে দাও, দেখো এটার পার্থক্যটা কত হচ্ছে, আর যদি 600 করে দাও তার পার্থক্যটা হচ্ছে 96। কত হচ্ছে, 96। আমি যদি 600 করে, তাহলে দেখো তো, আমি এনএমআর যখন মেশিন যখন আমি অপারেট করব, তখন বলো তো এই, মানে জাস্ট এই টেবলটা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা যখন এনএমআর মেশিন অপারেট করব, আমরা এনএমআর মেশিন কি মানে কম শক্তিশালী ম্যাগনেট দিয়ে আমরা ইউজ করব, নাকি এটা মানে বেশি শক্তিশালী চুম্বক আমরা ব্যবহার করব এনএমআর এ, বলো তো? বেশি লাগবে। বেশি শক্তিশালী লাগবে, কারণ কেন লাগবে, বেশি শক্তিশালী চুম্বক এই জন্য লাগবে যে আমাদের এনএমআর সিগন্যাল তত বেশি ভালো হবে। তুমি যত বেশি শক্তিশালী চুম্বক ইউজ করবা, তোমার এনএমআর সিগন্যাল বা পপুলেশনের যে ডিফারেন্স তত বেশি হবে, এবং তোমার সিগন্যালটা তত বেশি সুন্দর হবে, শার্প সিগন্যাল হবে। ঠিক আছে, তাহলে আশা করি জাস্ট এতটুকু আলোচনা আমরা গতদিন পড়ছিলাম, এখান থেকে কিছু জিনিস আমরা বুঝতে পারছি। এখন আসো, আরেকটা কথা আমি বলতে চাই। কথাটা হচ্ছে, যেহেতু এখানে যেহেতু চিত্রটা আছে, আমি এটাকে না মুছে আরেকটু এডিট করে দেই, বিষয়টা হচ্ছে ওকে। ওকে, তাহলে আমি কিন্তু বলছিলাম যে তুমি যদি ইলেকট্রনের স্পিন আর হচ্ছে প্রোটনের স্পিন, আচ্ছা দেখো তো, আমি যে নিউক্লিয়াসের স্পিন, যখন নিউক্লিয়াস যখন এভাবে স্পিন করে, দেখো নিউক্লিয়াসটা যখন, এই যে দেখো আমার আঙ্গুলগুলা, দেখো নিউক্লিয়াস যখন এভাবে স্পিন করবে, এভাবে আমার আঙ্গুলগুলা, তখন দেখো আমার যে থাম, এটা হচ্ছে উপরের দিকে, এটা তোমাকে নির্দেশ করে যে এটা হচ্ছে নর্থ পোল থামটা, ঠিক আছে, তার মানে স্পিনটা হবে এই দিক বরাবর, তাই তো, এই দিক বরাবর যদি স্পিন করে আমার এটা হচ্ছে উপরের দিকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে নর্থ পোল। আর এখন এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাহলে চিন্তা করো এখন ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রন যদি এভাবে ঘুরে, তাহলে যেটা থাম্ব আছে আমার, এটা কি নর্থ পোল হবে এখন না সাউথ পোল হবে, বলো তো? সাউথ পোল হবে। সাউথ পোল হবে, হ্যাঁ, তো সাউথ পোল হবে। তাহলে এটা আমি যখন শো করলাম, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের ক্ষেত্রে ছিল। নিউক্লিয়াস যখন এভাবে রোটেট করে, তখন আমরা জানি যে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী কি হবে, সেটা হবে নর্থ পোল। কিন্তু এখন যদি আমি ইলেকট্রনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এটা হবে, উপরেরটা হবে সাউথ পোল, আর নিচের পার্টটা হবে আমার নর্থ পোল। এই দুইটা বিষয় কিন্তু মাথায় রাখবা, আমাদের এখন কাজে লাগবে এটা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি দেখলাম, দাঁড়াও এখানে কি অনেকেই, আবার একটু বলেন। ওকে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমরা এতক্ষণ যা পড়লাম, আগের আগের যে 3-4টা ক্লাস, 3টা ক্লাসে আমরা যা পড়লাম, সেখানে আমরা কিন্তু আলোচনা করতেছি, যেহেতু এনএমআর নিয়ে কথা বলতেছি, আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করতেছিলাম, তাই তো, আমরা ইলেকট্রন নিয়ে আমরা ফোকাসে ছিলাম না। তো নিউক্লিয়াস নিয়ে যখন আমরা কথা বলতেছিলাম, আমরা যখন বলতেছিলাম যে নিউক্লিয়াসটা যদি এভাবে রোটেট করে, এই যে দেখো আমার হাত, তোমরা দেখতে পাচ্ছ কিনা, নিউক্লিয়াসটা যদি এভাবে রোটেট করে, এই যে আমার যে আঙুলগুলো আছে, মানে ওর ওর রোটেশন যদি এই বরাবর হয়, এই দিকে ঘুরে, তাহলে আমার যে থাম, এটা তোমাকে নর্থ পোল ইন্ডিকেট করে নিউক্লিয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি ইনচার্জ, তাহলে বলতো যে আমি যদি এই দিক বরাবর যদি নিউক্লিয়াস ঘুরে, তাহলে উপরের দিকে যে থাম, এটা যদি নর্থ পোল ইন্ডিকেট করে,
এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে মানে পজিটিভ চার্জের ক্ষেত্রে। তাহলে বলতো এখন নেগেটিভ চার্জের ক্ষেত্রে যদি একটা নেগেটিভ চার্জ যদি এভাবে ঘুরে, তাহলে আমার এই থাম এটা কি নর্থ পোল ইন্ডিকেট করবে এখন, না তার উল্টাটা নির্দেশ করবে? সে এখন সাউথ পোল নির্দেশ করবে, তাই না? তার মানে হচ্ছে প্রোটনের ক্ষেত্রে যেটা নর্থ পোল, কি হবে ইলেকট্রনের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, তখন সেটা সাউথ পোল হয়ে যাবে। আমি এটাই মিন করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যদি রোটেশন যদি দেখি, তাহলে এটার জন্য কি হবে, উপরের পার্টটুকু হবে সাউথ পোল আর নিচের পার্টটুকু হবে নর্থ পোল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরে কিন্তু এখন খুব কাজে লাগবে এটা, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এতটুকু কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এখন দেখো, মনে করো তোমার কাছে কি আছে, এই নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস দুইটা স্টেটে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আলফা স্টেট, একটা হচ্ছে বিটা স্টেট। এখন দুইটা স্টেটে ভাগ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি যে পপুলেশনের এক্সেস আছে, পপুলেশন ডিফারেন্স আছে। এখন এমনও তো হতে পারে যে নিচে আছে মনে করো চারটা, উপরে মনে করো আমি আরো দিলাম দুইটা, তিনটা, চারটা। আচ্ছা বলো তো, এই মানে এই অবস্থায় আমি কি কোনো সিগন্যাল পাবো? বলো তো, কোনো না, এই এখানে অবস্থায় কোনো সিগন্যাল পাওয়া যাবে না। এই অবস্থায় কোনো সিগন্যাল পাবো না, এবং এই পয়েন্টটাকে আমরা বলবো স্যাচুরেশন পয়েন্ট। কি পয়েন্ট বলবো এটাকে? স্যাচুরেশন পয়েন্ট। যখন স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে, তখন কোনো সিগন্যাল পাওয়া যাবে না। কারণ সিগন্যাল দিবে কে? সবাই তো দেখো, এই লোয়ার এনার্জি স্টেটে যতগুলো আছে, হায়ার এনার্জি স্টেটে ঠিক ততগুলাই আছে। এখানে সিগন্যাল পাওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এটাকে আমরা বলি স্যাচুরেশন পয়েন্ট। এটার বাংলাটা কি হবে? কোনটা? স্যাচুরেশন পয়েন্ট। স্যাচুরেশন পয়েন্ট। স্যাচুরেটেড সলিউশন মানে কি এটার? উম, এটার সঠিক আমি তো এটা বলতে পারবো না। এটা স্যাচুরেশন পয়েন্টই তো। সম্পৃক্ত দ্রবণ আর কি, স্যাচুরেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দ্রবণ। গুড গুড গুড, হ্যাঁ এই তো আমার মনে হয়। সম্পৃক্ত, হ্যাঁ, এটাকে সম্পৃক্ত পয়েন্ট। আর এটা কেমন শোনা যায়, সম্পৃক্ত পয়েন্ট। আচ্ছা বাদ দাও। তাহলে এটাকে মনে রাখবা যে সমান হয়ে গেছে। ঠিক আছে, এমন একটা পয়েন্ট যেখানে সমান হয়েছে, এটাকে আমরা বলি স্যাচুরেশন পয়েন্ট। তাহলে এই যে যখন বলতেছি, আমরা যখন স্যাচুরেশন পয়েন্টে যখন চলে আসবে, তখন কোনো সিগন্যাল পাওয়া যাবে না। যখনই পপুলেশনের ডিফারেন্স থাকবে, তখনই তুমি সিগন্যাল পাবা। তাহলে এখন তুমি চিন্তা করো যে তোমার বিটা স্টেটে তোমার এখানে মনে করো আরো দুইটা, মনে করো সাপোজ আরো দুইটা তুমি এক্সট্রা অ্যাড করলা। এটাকে আমি অন্য কালারে দেখাই, তুমি কি করলা, আরো দুইটা এক্সট্রা আছে এখন। এখন কথা হচ্ছে, আমি চাচ্ছি যে এই ম্যাগনেটটা দিয়েই আমি চাচ্ছি একটা সিগন্যাল নিয়ে আসতে। তাহলে কি করা যায়? কোনো প্রসেস আছে কি না, এরকম কোনো প্রসেস যে আমি, তাহলে বলো তো এখন, মানে তোমার কি আইডিয়া, তোমার কি চিন্তা হতে পারে যে যেহেতু আমার যদি বিটা স্টেটে মানে হায়ার এনার্জি স্টেটে বেশি সংখ্যক থাকলেও আমি সিগন্যাল পাবো না, কারণ হচ্ছে আমার লোয়ার থেকে হায়ারে যাইতে হবে। তাহলে আমার তো হায়ারে আছে, এখানে এখানে আমি কোনো সিগন্যাল পাবো না, এখানে ট্রানজিশন হতে হবে, লোয়ার থেকে হায়ারে যাইতে হবে, তাহলে আমি সিগন্যাল পাবো। তাহলে এখন তোমার একটা প্রসেস হচ্ছে, যে হায়ার এনার্জি স্টেটে আছে তাকে আমার নিচে নিয়ে আসতে হবে। তাহলে এই প্রসেসের নাম হচ্ছে রিল্যাক্সেশন প্রসেস। কি প্রসেস এটাকে বলি? রিল্যাক্সেশন প্রসেস। তাহলে রিল্যাক্সেশন প্রসেস তুমি যখন ইলেকট্রনের ক্ষেত্রে যখন চিন্তা করো, তখন কিন্তু আমরা কিন্তু এভাবে দেখি যে ট্রানজিশন মেটাল গুলা কালার শো করে, তাই তো? আমরা এটা দেখতে, এটা আমরা জানি যে ট্রানজিশন এলিমেন্ট গুলা কালার শো করে। কারণ হচ্ছে ওদের এখানে কি থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রনের উপরে যখন লাইট আইসা পড়ে, তখন সে এনার্জি অ্যাবজর্ব করে। এনার্জি অ্যাবজর্ব করে সে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যায়। হায়ার এনার্জি লেভেলে কি করে, সে এনার্জি ডি এক্সাইটেড স্টেটে চলে আসে। ডি এক্সাইটেড স্টেটে চলে আসে, সে তখন লোয়ার এনার্জি লেভেলে চলে আসে। এবং বাকি যে এনার্জিটুকু, এক্সট্রা এনার্জি যেটুকু গেইন করলো, এটা সে লাইট আকারে ইমিট করে। এজন্য আমরা ওকে কালার দিই, কমপ্লিমেন্টারি কালার। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে এটা তো ইলেকট্রন না। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যখন রিল্যাক্সেশন যখন ঘটবে, তখন তুমি কোনো কালার দেখতে পাবা না। মানে সে কোনো লাইট আকারে সে রিল্যাক্সড হবে না, সেই হিট আকারে রিল্যাক্সেশনটা হবে। কোন আকারে হবে? হিট আকারে রিল্যাক্সেশন হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি থার্মাল রিল্যাক্সেশন প্রসেস। কি প্রসেস? থার্মাল রিল্যাক্সেশন প্রসেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে দেখো এখানে কি হবে, রিল্যাক্সেশন হবে। তাহলে রিল্যাক্সেশন প্রসেসটা এটা কি হিট আকারে বের হবে নাকি লাইট আকারে বের হবে? তার আনসার হচ্ছে যে এটা হিট আকারে বের হবে, এটা লাইট আকারে বের হবে না। ঠিক আছে, হিট আকারে বের হবে, লাইট আকারে বের হবে না। ওকে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি যে এখানে যে রিল্যাক্সেশন প্রসেসটা হবে সেটা হবে থার্মাল থার্মাল। ভাইয়া হিট আকারে কেন বের হয়? সে হিট আকারে বের হয়, সে লাইট আকারে বের হয় না। কেন হয় সেটা বলতেছি, আনসারে আসতেছি। ওকে, তাহলে আমরা দেখতেছি যে ইলেকট্রনের যেই
আমরা কি বলি রিল্যাক্সেশন প্রসেস, আর এখানে যে নিউক্লিয়াস আছে তার রিল্যাক্সেশন প্রসেস আলাদা। ইলেকট্রনের রিল্যাক্সেশন প্রসেস হচ্ছে রেডিয়েটিভ, মানে সে রেডিয়েশন আকারে বের হয়, আর এই ক্ষেত্রে রিল্যাক্সেশন প্রসেসটা হচ্ছে থার্মাল রিল্যাক্সেশন। ওকে, তাহলে দেখি এখন থার্মাল রিল্যাক্সেশন প্রসেসটা কিভাবে ঘটে এটা আমরা দেখি। তাহলে রিল্যাক্সেশন প্রসেস হচ্ছে এখানে দুই রকম হতে পারে, একটাকে আমরা বলি স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। ওকে, এটার নাম হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। আরেকটা হচ্ছে স্পিন স্পিন রিল্যাক্সেশন। তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি, এগুলা কি স্পিন ল্যাটিস এবং স্পিন স্পিন এটা কি। তাহলে দেখো, যেটা স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ যে ল্যাটিস কথাটা বলতো এটা কি সলিডের ক্ষেত্রে প্রযোজ্য না লিকুইড নাকি গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য। ল্যাটিস কথাটা এটা আমরা জানি যে ল্যাটিস কথাটা মানে আমরা যখন বলি ল্যাটিস তখন এটা সলিড কে নির্দেশ করে, তাই তো। তো আগে যখন এটা নামটা এরকম হয়ে গেছে যে আগে যখন এনএমআর নিয়ে কাজ করা হতো তখন ওটা সলিড কম্পাউন্ড কে নিয়ে কাজ করা হতো, তো এই জন্য ওই রিল্যাক্সেশন প্রসেস গুলোর নামটা হয়ে গেছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। কিন্তু আমরা জানি এখন এনএমআর কে আমরা লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটও আমরা এনএমআর সিগন্যাল নিতে পারি, এনএমআর স্টাডি করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো, একটা হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন, দেখো নামটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা শুধু সলিডের ক্ষেত্রে হতে এরকম কিছু না, এটা লিকুইডের ক্ষেত্রে হয়, গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে হয়। তাহলে দেখো স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন, ঠিক আছে। তাহলে দেখি এখানে কি ঘটনাটা ঘটে। তাহলে এখানে আমরা বুঝতেছি যে স্পিন আর কি ল্যাটিস ওর মধ্যে কিছু একটা ঘটনা ঘটে। তাহলে দেখি কি ঘটনাটা ঘটে, এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আমি এটাকে ওকে, তাহলে দেখো আমার একটা ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল। তাহলে এখানে কি আছে, যেহেতু এটা ম্যাগনেট, এই ম্যাগনেটের মধ্যে যেহেতু আমি এনএমআর স্টাডি করব, আমার এখানে স্যাম্পল আমি রেখে দিলাম। তাহলে আমি যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন নিয়ে আসছি তখন কি হবে, ওই আমার যে স্যাম্পলের মধ্যে যে নিউক্লিয়াই গুলো আছে তারা দুইটা স্টেটে ভাগ হয়ে যাবে, একটা আলফা স্টেট একটা হচ্ছে বিটা স্টেট, তাই তো। তাহলে যখন লোয়ার এনার্জি স্টেটে সে যখন আসে তো আসেই, কোনো সমস্যা নেই। যখন সে হায়ার এনার্জি স্টেটে থাকবে তখন যে ঘটনাটা ঘটে, কি ঘটনাটা ঘটে, মনে করো কেউ একজন হায়ার এনার্জি স্টেটে আছে একটা নিউক্লিয়াই, এবং আমরা জানি যে এখানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন ফ্লো হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যাচ্ছে। এবং এখানে যে নিউক্লিয়ারটা থাকবে সে যদি হায়ার এনার্জি স্টেটে থাকে তাহলে সে বলতো কোন দিকে আছে, তার লাইনটা আছে এই দিক বরাবর, তাই তো। সে কিন্তু এগেনস্ট দা ম্যাগনেটিক ফিল্ডে থাকতে হবে। আর আরেকটা মনে করো আছে, সে হচ্ছে উইথ দা ম্যাগনেটিক ফিল্ড, সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেদিকে সে এদিকে আছে। তাহলে এটাকে আমরা বলতেছি আলফা স্টেট আর এটাকে বলতেছি বিটা স্টেট, ঠিক আছে, বিটা স্টেট। এখন স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন এই প্রসেসটা কিভাবে ঘটে, তাহলে আমরা জাস্ট এখানে নিউক্লিয়াই নিয়ে কথা বলতেছি। তাহলে বলতো আমরা এখানে কি কোনো সলভেন্ট ইউজ করতেছি না? সলভেন্ট, মনে করো আমরা তো এখানে শুধু মানে আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি, কোনো একটা স্যাম্পল নিয়ে যখন তুমি কাজ করো, শুধু কি স্যাম্পলই থাকে নাকি তার আশেপাশে আরো কোনো মানে আরো কোনো মলিকুলস থাকে? তার আশেপাশে তো আরো অনেক মলিকুলস থাকে, তাই না? আমরা যেটা নিয়ে কাজ করতেছি, মনে করো তুমি মনে করো তুমি ইথানলের এনএমআর সিগন্যাল নেবা, তাহলে কি করতে হবে তোমাকে, ইথানলের এনএমআর সিগন্যাল তুমি নিতে চাইলে ইথানলকে কার্বন টেট্রাক্লোরাইডে, তাই তোমাকে কার্বন টেট্রাক্লোরাইডের সাথে তোমাকে ইথানল দিতে হবে। তাহলে বলো তো শুধু কি ইথানল আছে নাকি কার্বন টেট্রাক্লোরাইড আছে? কার্বন টেট্রাক্লোরাইড আছে। তো সেম ভাবে আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করতেছি, মনে করো এটা একটা সলিড স্যাম্পল, তাহলে কি আছে, সলিড স্যাম্পলের সাথে আমার আরো কিছু সলিড পার্টিকেল আছে, তাই তো। এই সলিড স্যাম্পলের সাথে আমার আরো কিছু সলিড পার্টিকেল আছে। তাহলে এই যে যে আমার যে সলিড স্যাম্পল, আমার তো সলিড পার্টিকেল গুলো তো অংশগ্রহণ করবে না, এনএমআর সিগন্যাল দিবে না, কিন্তু সলিড স্যাম্পলের মধ্যে যারা আলফা স্টেট এবং বিটা স্টেটে ভাগ হয়ে গেল, ওদের মধ্যে যে বিটা স্টেটে আছে, হায়ার এনার্জি স্টেটে যে আছে, আমরা তো জানি যে সিগন্যাল দেওয়ার জন্য হায়ার থেকে লোয়ারে চলে আসতে হবে। তাহলে মনে করো বিটা স্টেটে অনেকগুলো আছে, এবং অনেকগুলো থাকার কারণে কি হবে, তার আশেপাশেও কি আছে, অনেকগুলো সলিড, অনেকগুলো কি আছে সলিড, মনে করো ইম্পিউরিটিস, সাপোজ ইম্পিউরিটিস হিসেবে আমি নামকরণ করলাম যে সলিড ইম্পিউরিটিস আছে, তার আশেপাশে আছে, তার আশেপাশে আছে। তাহলে যখন এই সে যখন এগেনস্ট দা ম্যাগনেটিক ফিল্ডে থাকবে, তখন বলতো সে কি কোনো ফ্রিকোয়েন্সি কি সে ভাইব্রেট করবে না? আমরা তো জানি সে কি হবে, সে ল্যামার ফ্রিকোয়েন্সি
যেটাকে আমরা প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বলতেছি, সে কি করবে এই ফ্রিকোয়েন্সিতে সেভাবে ভাইব্রেট করবে, ঠিক আছে। তাহলে সে এই ফ্রিকোয়েন্সি যদি সে ভাইব্রেট করে, তাহলে বলতো তার এই ভাইব্রেশনের ফলে তার আশেপাশে যেই পার্টিকেল গুলা থাকবে, সে কি ওই পার্টিকেলের কাছে সে কি এনার্জি ট্রান্সফার করার কি কোনো সুযোগ থাকবে না বলতো? এনার্জি ট্রান্সফার করার কোনো সুযোগ থাকবে কিনা? সে কি করবে তখন, যেটা হায়ার এনার্জি স্টেটে থাকবে, ওই স্টেটের যে পার্টিকেল আছে ওগুলা কি করবে, তার আশেপাশে যারা আছে ওদের কাছে কি করবে, সে এনার্জি ট্রান্সফার করে দিবে, এবং এনার্জি ট্রান্সফার করে দিয়ে সে লোয়ার এনার্জি স্টেটে চলে আসবে, সে তখন আবার আলফা স্টেট থেকে চলে আসবে। তাহলে এই যে এই প্রসেসটা যেহেতু কোলিশনের মাধ্যমে যেহেতু হয়, কি হয়, কোলিশনের মাধ্যমে যেহেতু হয়, আমরা জানি কোলিশন যদি হয় তাহলে কি হয়, হিট তৈরি হয়, ঠিক আছে। যেহেতু কোলিশন তৈরি হয়, এখানে হিট তৈরি হবে, আর এই হিটের জন্য এই প্রসেসটা কোনো রেডিয়েশন, এটা হচ্ছে রেডিয়েশন লেস রিল্যাক্সেশন। তো আমরা আমরা এই জন্য এটার নাম দিই থার্মাল রিল্যাক্সেশন প্রসেস। কি প্রসেস? থার্মাল রিল্যাক্সেশন প্রসেস। এখানে কিসের জন্য হয়? জাস্ট হচ্ছে কোলিশনের জন্য হয়। হায়ার এনার্জি স্টেটে যারা থাকে, যে পার্টিকেল গুলো থাকে, ওদের মধ্যে কোলিশন হয়। এই কোলিশনের কারণে কি হয়, সে এই হায়ার এনার্জি স্টেটে যারা থাকে তারা এনার্জি ট্রান্সফার করে দেয় অন্যটাকে, অন্যটাকে ট্রান্সফার করে দিয়ে সে নিজে লোয়ার এনার্জি স্টেটে চলে আসে। তাহলেই তো আমরা এনএমআর সিগন্যাল দেখতে পাবো, তাই তো? কারণ কি, আগে আগে দেখো আলফাতে ছিল একটা, বিটাতে ছিল একটা, এখন কি হয়ে গেল, যেটা বিটা স্টেটে ছিল সেও এখন এনার্জি ট্রান্সফার করে দিয়ে সে আলফা স্টেটে চলে আসলো, এবং তখন এই অবস্থায় আমরা এনএমআর সিগন্যাল দেখতে পাবো। এখন কথা হচ্ছে, যেহেতু এটা তিনটা স্টেটের ক্ষেত্রেই ঘটতে পারে, সলিডের ক্ষেত্রে হতে পারে, লিকুইডের ক্ষেত্রে হতে পারে, গ্যাসের ক্ষেত্রে হতে পারে, তাহলে চিন্তা করো তো, সলিডের ক্ষেত্রে যে হায়ার এনার্জি স্টেটে থাকবে, তার আশেপাশে যে অ্যাটম গুলা থাকবে, মানে অন্যগুলো যেগুলো থাকবে, যেগুলো এনএমআর ইনঅ্যাক্টিভ, ওদেরকে কি করবে, ওদেরকে এনার্জি ট্রান্সফার করবে। তাহলে বলো তো, সলিডের ভাইব্রেশন বেশি নাকি লিকুইডের ভাইব্রেশন বেশি, বলো তো? সলিডের ভাইব্রেশন বেশি নাকি লিকুইডের ভাইব্রেশন বেশি? তার আনসার সলিড সলিড না, তার আনসার হচ্ছে লিকুইডের ভাইব্রেশন বেশি, তাই না? সলিড গুলো তো কম্প্যাক্ট ইন ফর্ম, তাই না? সলিডের কি থাকে, একটা নির্দিষ্ট স্পেসিফিক শেপ থাকে, তাই না? শেপ থাকে, তার মানে কি সলিড গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, তাই তো? ওদের ভাইব্রেশনাল এনার্জি কম। লিকুইডের ভাইব্রেশনাল এনার্জি বেশি, গ্যাসের ভাইব্রেশনাল এনার্জি আরো বেশি, তাই তো? তাহলে সলিডের পোটেনশিয়াল এনার্জি বেশি, তুমি এটা বলতে পারো যে সলিডের পোটেনশিয়াল এনার্জি বেশি, কিন্তু বাট ভাইব্রেশনাল এনার্জি কম। তাহলে আমরা বলতে পারি যে সলিডের ভাইব্রেশনাল এনার্জি যেহেতু কম, তাহলে বলে তো সলিড যদি থাকে, তাহলে সলিড, মনে করো আমার কাছে সলিড আছে আর একটা লিকুইড আছে, মানে যে স্যাম্পলের সাথে, তাহলে সলিডের ক্ষেত্রে রিল্যাক্সেশন হতে যতটুকু টাইম লাগবে, লিকুইডের ক্ষেত্রে রিল্যাক্সড হইতে কি ততটুকু টাইম লাগবে, নাকি আরো তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারবে বলো তো? তাড়াতাড়ি হবে। আরো তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারবে, কারণ কি, কলিশন অনেক স্পন্টেনিয়াসলি ইজিলি হবে কলিশন, তাই না? সলিডের ক্ষেত্রে কি হবে, সলিডের ক্ষেত্রে কলিশন হইতে সময়টা বেশি লাগবে, কারণ কি, ভাইব্রেশন কম, ঠিক আছে। যেহেতু ভাইব্রেশন কম, তাকে এনার্জি ট্রান্সফার করতে তার টাইম বেশি লাগবে, তাকে ওই ভাইব্রেশনে নিতে গেলে, তাই তো? যেহেতু লিকুইডের ভাইব্রেশন বেশি, তাহলে এখানে তাড়াতাড়ি হবে। তাহলে দেখো, রিল্যাক্সেশন প্রসেস সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যদি আমি তুলনা করি, তাহলে সলিডের রিল্যাক্সেশন প্রসেসটা একটু লং টাইম লাগবে কম্পেয়ার টু লিকুইড। ওকে, তাহলে এখন যদি আসো গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসের ক্ষেত্রে আবার সম্পূর্ণ উল্টা ঘটনা, যে যদি সেটা গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে সবার ভাইব্রেশনাল এনার্জি এত বেশি থাকে, সবার ভাইব্রেশনাল এনার্জি এত বেশি থাকে যে এখানে একটা কেওয়াস তৈরি হয়। কি তৈরি হয়? একটা কেওয়াস তৈরি হয়, ঠিক আছে। মানে কোনটা হায়ার এনার্জি লেভেলে আছে, কোনটা লোয়ার এনার্জি লেভেলে আছে, তখন আর ওইটাকে আলাদা করা যায় না। এজন্য আমরা এনএমআর সাধারণত লিকুইডের ক্ষেত্রে আমরা বেশি প্রিফার করি। আমরা মানে গ্যাসিয়াস স্টেটে এনএমআরটা আমরা খুব বেশি আমরা এটা প্রিফার করি না, ঠিক আছে। আমরা মাস স্পেকট্রোমেট্রি যেটা আছে ওইটা তখন আমরা গ্যাসিয়াস স্টেটে ইউজ করি, কিন্তু লিকুইড ক্ষেত্রে সবচাইতে মানে সেন্সিটিভ, সবচাইতে ভালো ফলাফল তোমাকে দেয় লিকুইডের ক্ষেত্রে, ঠিক আছে। বুঝাতে পারলাম ঘটনাটা? তাহলে সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিন ক্ষেত্রে রিল্যাক্সেশন প্রসেসটা সবচেয়ে স্মুথ এবং সবচেয়ে ইজিলি হয় লিকুইডের ক্ষেত্রে, তারপরে হচ্ছে সলিডের ক্ষেত্রে, আর গ্যাসিয়াস স্টেটে এটা মানে প্রিডিক্ট করা যায় না, ঠিক আছে, মানে এরর থাকে এটা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি যে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন কাকে বলে। এটাকে দেখো ল্যাটিস নামকরণ করা হয়েছে আগে, সলিডের ক্ষেত্রে করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। স্পিন কথাটা কেন আসছে, কারণ দেখো সে বিটা স্টেটে থাকে তখন দেখো তার স্পিন থাকে এইদিকে, তো সে যখন আলফা স্টেটে আসবে তার স্পিন কিন্তু চেঞ্জ হতে হবে, এই জন্য এটা হচ্ছে স্পিন চেঞ্জ করে সে রিল্যাক্সেশনে আসে বলে এর নাম হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন।
ক্লিয়ার? এতটুকু বোঝাতে পারলাম? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে এখন আসো পরের পার্ট, আমরা যেটাকে বলি স্পিন রিল্যাক্সেশন। তাহলে এই কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে কোন একটা স্পিন চেঞ্জ করে অন্য আরেকটা স্পিনকে, মানে সাপোজ সাপোজ কোন একটা অ্যাটম এভাবে আছে, এই স্পিনে আছে, মানে সে এগেনস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ডে আছে, সে কি করবে, তার এনার্জি, মনে করো সে আরেকটা আছে এভাবে, সে আছে উইথ দ্য ফিল্ড, তাহলে সে কি করবে, যেটা হায়ার স্পিনে আছে সে কি করবে, তার এনার্জি ওকে দিয়ে দিবে। ওকে দিয়ে দিলে কি হবে, যেটা হায়ার স্টেটে ছিল সে চলে আসবে লোয়ার স্টেটে, আর যেটা লোয়ার স্টেটে ছিল সে চলে যাবে হায়ার স্টেটে। তাহলে বলতো স্পিন রিল্যাক্সেশন প্রসেসে, আমরা যেটা সিগন্যালটা খুব বেশি মানে মানে ইনক্রিজ করা যায় না, সিগন্যালের যে ইন্টেন্সিটি খুব বেশি বাড়ানো যায় না, কারণ হচ্ছে দেখো একটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট, একটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, দেখো একটা স্পিন এদিক একটা স্পিন এদিক, তাহলে যেটা হায়ার এনার্জি স্টেটের যে স্পিন ও কি করবে, এনার্জি ট্রান্সফার করে ওকে দিবে, ও ও তখন হায়ার এনার্জি স্পিনে চলে যাবে এবং ও তখন লোয়ার এনার্জি স্পিনে চলে আসবে। বুঝতে পারলাম? তাহলে স্পিন যে রিল্যাক্সেশন প্রসেস, ওই রিল্যাক্সেশন প্রসেসে তুমি যে ইন্টেন্সিটি মানে এনএমআর সিগন্যালের যে শার্পনেস, ওইটা খুব বেশি যে ইনক্রিজ করা যায় এরকম কিছু না, খুব বেশি ইনক্রিজ করা যায় না, কারণ হচ্ছে পপুলেশন সংখ্যা প্রায় সেম থাকে। কারণ হচ্ছে একটা দেখো লোয়ারে ছিল একটা হায়ারে ছিল, তুমি কি করলো, ওকে এনার্জি দিয়ে দিলা, কি হয়ে গেল, ও চলে গেল হায়ারে, ও চলে আসলো লোয়ারে, তাহলে আলটিমেটলি খুব বেশি কিন্তু চেঞ্জ করতে পারতেছো না তুমি, তাই না? তাহলে যেটা স্পিন রিল্যাক্সেশন প্রসেস, ওইটা জাস্ট হচ্ছে এনার্জি, হ্যাঁ এনার্জি কম বেশি হয়, কিন্তু এখানে পপুলেশনের পার্থক্য খুব বেশি হয় না। পপুলেশনের পার্থক্য কারণ খুব বেশি হয় না কথাটা কেন বলতেছি আমি, মানে আমি এখানে এক্স্যাক্টলি কেন বলতেছি না, কারণ হচ্ছে দেখো আমি কিন্তু কথা বলতেছি নিউক্লিয়াস নিয়ে, ঠিক আছে, নিউক্লিয়াস নিয়ে, এবং এখানে যে তুমি যে স্যাম্পল নেবা, স্যাম্পলে কি একটা দুইটা নিউক্লিয়াস থাকে, মিলিয়নস নিউক্লিয়াস থাকে, তাই তো, অনেক অনেক নিউক্লিয়াস থাকে। তাহলে ওদের ক্ষেত্রে আমি কিন্তু এক্সাক্ট কথাটা আমি বলতে পারি না, আমি তখন প্রবাবিলিটি, মোস্ট প্রবাবল এই কথাটা আমি বলতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারলাম। একটা হচ্ছে স্পিন রিল্যাক্সেশন, একটা হচ্ছে স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন। ওকে, তাহলে এই টার্মটুকু আমাদের ক্লিয়ার। ওকে, এটা থাকুক, এটা। এখন আসো আমরা কেমিক্যাল শিফট নিয়ে একটু কথা বলবো। তার আগে আমাদের কিছু বেসিক বিষয় বুঝতে হবে, এ, তাহলে আমরা বিষয়টা ফিল করতে পারবো কেমিক্যাল শিফটটা কি। তো তার আগে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম। সাপোজ, ওকে, সাপোজ এটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড, নর্থ পোল সাউথ পোল। তো আমি এখানে কি করলাম, একটা নিউক্লিয়াসকে রেখে দিলাম। নিউক্লিয়াসকে রেখে দেওয়ার ফলে সে কি করবে, সেও একটা নর্থ পোল সাউথ পোল তৈরি করবে। তৈরি করার পর আমি এখান থেকে যেই ম্যাগনেটিক ফিল্ড আমি দিচ্ছি, এখান থেকে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আমি দিচ্ছি নিউক্লিয়াসকে, তুমি মনে করো নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াস, আমার এখানে ম্যাগনেট আছে, ঠিক আছে, আমার এখানে ম্যাগনেট আছে। ওকে, তাহলে আমার এখানে যতটুকু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আমি পাচ্ছি, আমার আমার যে মাথার মধ্যে দিয়ে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস হচ্ছে, আমি যদি ঠিক ততগুলা ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি আমার মধ্যে দিয়ে যদি অতিক্রম করে আমার মাথার মধ্যে দিয়ে, তাহলে আমি কি করব, যতটুকু দিচ্ছি আমি ঠিক ততটুকুই ম্যাগনেটিক ফিল্ড লাইন আমার এখানে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। আমার মনে করো এখানের ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করছে, আমার যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, আমিও কি করতেছি, আমিও বলবো যে হ্যাঁ আমিও ঠিক ততটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন ফিল করতেছি, তাই তো। এখন ঘটনা হচ্ছে দেখো, খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি তোমাদেরকে এই জন্যই এই তখন নর্থ পোল এবং সাউথ পোলের বিষয়টা একটু ক্লিয়ার করলাম। খুবই ইন্টারেস্টিং বিষয়। এখন চিন্তা করো তো, যদি একটা ঘটনা এমন ঘটে, বলতো অ্যাটমের মধ্যে কি থাকে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে এবং নিউক্লিয়াস থাকে। তো অ্যাটমের যে মনে করো কি বলে, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের তো একটা স্পিন আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এটা এতক্ষণ আমরা তাই করছি। এখন দেখো অ্যাটমে তো ইলেকট্রনও আছে। এখন ইলেকট্রন নিয়ে কথা বলি যে ইলেকট্রন কি করে। তাহলে দেখো তো, এই অ্যাটম, সাপোজ এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে অ্যাটম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটম এবং অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে। সে কি করতেছে, সাপোজ এখন খুব ভালো করে লক্ষ্য করো,
সে কি করতেছে, সে এই দিক বরাবর রোটেট করতেছে, এদিক বরাবর রোটেট করতেছে। তাহলে বলো তো, যেহেতু ইলেকট্রনের ক্ষেত্রে নট নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনটা করতেছে কি, দেখো এই দিক বরাবর রোটেট করতে, তাই না? তাহলে সে যদি এই দিক বরাবর ইলেকট্রনটা যদি রোটেট করে, তাহলে বলতো কোনটা নর্থ পোল হবে, কোনটা সাউথ পোল হবে? আমি আমি যদি চিন্তা করি বিষয়টা, এই যে মনে করো আমার এখানে ইলেকট্রন আছে, তাই তো? তাহলে ইলেকট্রন যদি স্পিন করে, এই যে দেখো ইলেকট্রন স্পিনটা তুমি লক্ষ্য করো, ইলেকট্রন কি করতেছে, এই বরাবর স্পিন করতেছে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার অপোজিট দিকে। দেখো স্পিনটা লক্ষ্য করো, ইলেকট্রন ঘড়ির কাঁটার অপোজিট দিকে স্পিন করতেছে। এই যে দেখো আমার যে থামটা কোন দিকে বলো তো, এই দিক বরাবর না? তাহলে ইলেকট্রন হচ্ছে ঘড়ির কাঁটার অপোজিট দিকে যদি ইলেকট্রন রোটেট করে, দেখো জাস্ট তুমি নিজের হাত দিয়ে নিজে কল্পনা করতে পারো যে হাতটা এভাবে রাখো, ইলেকট্রন ঘড়ির কাঁটার অপোজিট দিকে স্পিন করতেছে। তাহলে বলো তো এটা কোন দিক? তোমার থাম বলো তো কিনের দেশ সাউথ দিক। সাউথ পোল। South. তাহলে তোমার যে থাম্ব আছে এটা কি করবে, তোমার থাম্ব হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এবং এটা হচ্ছে নর্থ পোল। এখন বিষয়টা দেখো উল্টা হয়ে গেল, এখন বিষয়টা চেঞ্জ হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে? জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো যখন নিউক্লিয়াসের ক্ষেত্রে চিন্তা করছি বিষয়টা একরকম, এখন আমি ইলেকট্রন নিয়ে কাজ করতেছি। এই যে তুমি ইলেকট্রন, তুমি কি করবা, ঘড়ির কাঁটার অপোজিট দিকে, এই যে এটা ঘড়ির কাঁটার এই রোটেশনটা ঘড়ির কাঁটার অপোজিট। তাহলে আমি যদি ঘড়ির কাঁটার অপোজিট দিকে চিন্তা করি, দেখো এটা হচ্ছে সাউথ পোল, এটা হবে নর্থ পোল এদিকে। তাহলে দেখো তো আমার যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এখানে হচ্ছে নর্থ পোল, আর এখানে যে ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, ইনডিউস ম্যাগনেটিক যেটা যেটা হচ্ছে, দেখো তো আমরা জানি ইলেকট্রন যদি রোটেট করে, তাহলে কি এখানে কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? হবে কি না? ইলেকট্রন যদি রোটেট করে, মোশন করে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলবো ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড। কি ম্যাগনেটিক ফিল্ড? ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড। তার নিজের মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যে এখানে যে ইলেকট্রন যে ঘুরতেছে, তার জন্য দেখো একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কিন্তু তৈরি হয়ে গেছে, যার সাউথ পোল হচ্ছে এই দিকে, এদিকে হচ্ছে সাউথ পোল, এবং এইদিকে হচ্ছে নর্থ পোল। কিন্তু আমি যে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতেছিলাম, দেখো এখানে দিছিলাম নর্থ পোল, আর এখানে দিছিলাম আমি সাউথ পোল। তাহলে দেখো তুমি জাস্ট চিন্তা করো, আমার এখানে একটা ম্যাগনেট আছে, এই পাশে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেট থেকে কি হচ্ছে, আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন আমার মাথার মধ্যে দিয়ে এই পাশে যাচ্ছে। তাহলে এখন চিন্তা করো, আমার মাথায় যদি এমন কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হয়, যেটা হচ্ছে এখানে যে এটা এটা মনে করো পজিটিভ চার্জ, আমার এইদিকেও মনে করো পজিটিভ চার্জ তৈরি হলো, তাহলে আমার মাথার চিন্তা করো তো, আগে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন আমার মাথার মধ্যে দিয়ে পাস হইতো, এখন কি ঠিক ততটুকু পাস হবে নাকি কম পাস হবে? চিন্তা করো। কমে যাবে। কমে যাবে, খুব বিকর্ষণ হবে। তাহলে কি হবে, সেটা কমে যাবে। তার মানে হচ্ছে তুমি যতটুকু ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আর আমি যতটুকু ফিল করতেছি, এটা কি সমান নাকি এখন কমে গেছে? কি হয়েছে, পার্থক্য হয়েছে? কি হয়েছে? কমে গেছে, পার্থক্য হয়েছে। তাহলে আমরা যেটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা বলতেছি মনে করো বি নট, সাপোজ বি নট। আর যেটা তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এটাকে আমি মনে করো ধরলাম যে এটা হচ্ছে ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড। আমি কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, ইনডিউস আইএনডি, ইনডিউস। তাহলে এখন আমি যদি বলি, আমি কিছু নাম্বার নেই, তাহলে বুঝতে আরো সোজা হবে। মনে করো বি নট, আমি কতটুকু ফিল্ড আমার যে চুম্বক দিচ্ছে, সাপোজ আমি একটা ফিক্সড করে নিলাম, আমি এমন একটা শক্তিশালী চুম্বক নিলাম যার ভ্যালু মনে করো 5, সাপোজ 5। আর যেটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ ও মনে করো 1 একক নিয়ে আমি কোনো কাজ করতেছি, আমি জাস্ট নাম্বার করে নিলাম 1। তাহলে এখন বলো তো আমার মাথা কতটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন অনুভব করবে? সে কি 5 নাকি 4? কোনটা বলো তো? 4। 4। তাহলে এটা আমি কিভাবে বের করছি বলো তো? বলো কিভাবে বের করছি? বিয়োগ করে। বি নট মাইনাস বি ইনডিউস, বুঝছো কিনা? আর এটাই মানে কি, এটা হচ্ছে আমার মাথা কতটুকু ম্যাগনেটিক ফিল্ড লাইন ফিল করতেছে, আর এটা কি আমরা বলি ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো তো, মানে মানে আমি কি ফিল করব,
আমি কি বলবো, মনে করো আমার কাছে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমার এখানে তৈরি হয় নাই, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় নাই, তাহলে তুমি ঠিক যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তুমি দিবা, যতটুকু শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দেবো, আমার মাথা ঠিক ততটুকুই ম্যাগনেটিক ফিল্ড ফিল করবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ইফেক্টিভ হবে, আমার মাথায় ঠিক ততটুকুই ম্যাগনেটিক ফিল্ড ইফেক্টিভ হবে। কিন্তু যদি আমার মাথায় যদি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে আমার ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড কি হবে, কমে যাবে তখন। আর এই পার্টটুকুকে আমরা বলতে পারি বি ইফেক্টিভ। কি বলতে পারি এটা? বি এফেক্টিভ, মানে আমি কতটুকু ফিল করতেছি। তাহলে বি এফেক্টিভ সমান আমি লিখতে পারি বি নট মাইনাস বি ইনডিউস। বুঝতে পারছি? এটা একটা মনে করো সূত্রই আমরা মোটামুটি পড়ে ফেলছি। এটা বি ইফেক্টিভ সমান বি নট মাইনাস বি ইনডিউস। এটা কেন? ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার তো? বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে জি ভাইয়া। বি ইফেক্টিভ সমান বি নট মাইনাস বি ইনডিউস। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, কি বলতেছিলাম, ফিজিক্সে আমরা একটা বিষয় পড়ছিলাম, কি বলে এটাকে, লেন্স সূত্র, লেন্সের সূত্র পড়ছো না? এই যে ফিজিক্সের এতে ছিল ওই যে কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে ছিল লেন্সের সূত্র, তাই না? মানে তোমার হচ্ছে এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে কোনো জায়গায়, একটা এই যে ম্যাগনেট চুম্বক, তো আমার এখানে যদি কোনো ইনডিউস চুম্বক তৈরি হয়, তাহলে সে এমন দিকে তৈরি হবে যেন তোমার উপর যে চুম্বকটা আরোপিত হচ্ছে ওই চুম্বকের ফিল্ডটাকে সে বাধা দিতে পারে। সে সে এই বরাবরই তৈরি হয়। কি হয়েছে? এই বরাবর তৈরি হয়। এটা এটা হচ্ছে ফিজিক্সের ইন্ডাকশন। ঠিক আছে, ওই ইন্ডাকশন থেকে আমরা জানি। ঠিক আছে, ধরে নিলাম আমরা সবাই এটা জানি। মানে হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি যে আমার এখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে সে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা এমন দিকে তৈরি করবে যেন আমার মাথার উপরে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে ওইটাকে যেন সে বাধা দিতে পারে। মানে এটা উৎপত্তি হওয়ার কারণের বিরুদ্ধে হ্যাঁ কাজ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, উৎপত্তি হওয়ার, এটাই ছিল ল্যান্সের সূত্র। ঠিক আছে, আর যাই হোক, আবার অনেক আগে পড়ছিলাম আমি, আমার তো খেয়াল নাই ওই ফিজিক্সের ওই বিষয়টা, কিন্তু সূত্রটা এরকম। ওকে, তাহলে দেখো বি ইফেক্টিভ সমান বি নট মাইনাস বি ইনডিউস। তাহলে দেখো ইনডিউস ফিল্ড কতটুকু হবে, ইনডিউস ফিল্ড হবে, সেটা ডিপেন্ড করবে যে, দেখো তোমার মাথার আশেপাশে মনে করো অনেক শক্তিশালী